এআই যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছিল, এইটার অনেক বড় পরিসরে আসলে বিস্তার ঘটেছে। এবং এখন বিস্তারের চাইতেও বড় বিষয় হলো যে আপনি যেই বিনিয়োগ যদি দেখেন, সেই বিনিয়োগের একটা বড় ফোকাস আছে হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। আমরা যদি একটু কল্পনা করতে চেষ্টা করি, আগামী 25 বছর পরে লেটসে 2050 সাল নাগাদ এইটার চেহারাটা কেমন হবে? ডিজিটালাইজেশন এবং এআই এটার বিস্তার বড় আকারে ঘটবে। কেমন হবে আগামী দিনের বিশ্ব অর্থনীতি? বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বিশাল ডিসরাপশন ক্রিয়েট করবে, যেমন সুযোগের সৃষ্টি করবে, তেমনি আবার অনেক মানুষের দুঃখ দুর্দশা, মানে জব লস যাদের হবে সেটারও কারণ হবে। দেখেন, এইটা আমি মনে করি যে বেশ অনেকদিন ধরে এই ট্রেন্ডটা আছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লব শব্দটা অনেকদিন ধরে ব্যবহার করছি, প্রায় 10 বছর হয়েছে। এবং সেটার মূল প্রথম দিকে যদি ফোকাসটা বলি, ছিল হলো অটোমেশনের দিকে, যে আমার এখন যেই কাজগুলো আমরা হয়তো শ্রমিক দিয়ে করছি, সেই কাজের একটা বড় অংশ অটোমেটেডভাবে মেশিন দিয়ে করা হবে। এবং সেই পথে কিন্তু বিশ্বের মোটামুটি আমরা যেটা যারা আছে অ্যাডভান্স ইকোনমি, এবং এটা ডেভেলপিং কান্ট্রিজের ভিতরে আছে। এখন ধরেন অ্যাডভান্স ইকোনমির ভিতরে আমরা যখন যে ট্র্যাডিশনালি যে এটাকে আমরা উন্নত বা দেশ বলি বা ডেভেলপড কান্ট্রি বলি, ওখানে তো আবার আমি ধরেন আমাদের যে মেজর পাওয়ার হাউস ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি বলেন, চায়না বা এখন ভারত, সেই দেশগুলোর কথা কিন্তু বলি না যে এটা অ্যাডভান্স ইকোনমি। তারা এখনও ডেভেলপড ইকোনমি বলে যে তারা ডেভেলপড ইকোনমি হবে, কিন্তু অটোমেশন কিন্তু সেই দেশগুলোতে অনেক বড় পরিসরে এসছে। সুতরাং এইটা এমন একটা টেকনোলজি যেটা আপনাকে শুধুমাত্র যে এটা উন্নত বিশ্বে থাকবে, এটা উন্নয়নশীল দেশগুলোতে আসবে না, সেইটা না। কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এআই যেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছিল, এইটার অনেক বড় পরিসরে আসলে বিস্তার ঘটেছে। এবং এখন বিস্তারের চাইতেও বড় বিষয় হলো যে আপনি যেই বিনিয়োগ যদি দেখেন, সেই বিনিয়োগের একটা বড় ফোকাস আছে হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। এবং সেইটাও আমি বলছি যে শুধুমাত্র এখন যেগুলোকে আমরা উন্নত বিশ্ব বলি, সেই উন্নত বিশ্বের বাইরেও আমাদের যে ডেভেলপিং কান্ট্রিজগুলো আছে, বিশেষত বড় ইকোনমি যেগুলোকে আমরা এমার্জিং ইকোনমি বলি, তারাও এটাতে বড় ইনভেস্ট করছেন। তাহলে আমরা যদি একটু কল্পনা করতে চেষ্টা করি, আগামী 25 বছর পরে লেটসে 2050 সাল নাগাদ এইটার চেহারাটা কেমন হবে? বলা মুশকিল যে কেমন হবে, কিন্তু যেটা নিশ্চিত করে বলা যায়, আমরা নিজেরা কিছুদিন আগে একটা কাজ করেছি যে ফিউচার অফ ওয়ার্ক, ফিউচার অফ ইকোনমি কেমন হবে। সেখানে যেই বিষয়গুলো বের হয়ে এসছে সেটা হলো, একটা বিষয় নিশ্চিত যে ডিজিটালাইজেশন এবং এআই এটার বিস্তার বড় আকারে ঘটবে। এখানে বড় পরিসরে এখন বিনিয়োগ আছে। অটোমেশন অনেক জায়গায় হচ্ছে, এবং ট্র্যাডিশনালি যেগুলো খুবই লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক ছিল, সেখানেও এখন বড় পরিসরে আমাদের নতুন মেশিনারিজ আসছে। এবং অনেক ধরনের মেশিনারিজ চালানোর জন্য আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। আর দ্বিতীয় হলো যেটা, সেটা হলো অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ, অনেক ধরনের প্রোডাকশন প্রসেস, বিজনেস ডেভেলপ করা, এইগুলোও এখন এআই দিয়ে হচ্ছে। তার পাশাপাশি আপনার বিশ্বে একটা বড় যে পরিবর্তন আপনার হবে, সেটা হলো যে আমাদের এটা আসলে গত ধরেন 1000 বছর ধরে হয়েছে, আমরা খুবই প্রাইমারি সেক্টর যেটা আমরা বলি, আমাদের এগ্রিকালচার বা সেই ধরনের যে সেক্টরগুলো, সেগুলো থেকে আস্তে আস্তে আমাদের কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল দিকে আমাদের একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে ইকোনমি গত 1000 বছরে যদি তাকান। সেই দিক থেকে আবার এখন যেই পরিবর্তনটা আসছে, এবং এটা গত প্রায় 100 বছর ধরে হয়েছে, সেটা হলো ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক বেশি সার্ভিসে গেছি, এবং সেইটা বাড়তে থাকবে। আমাদের এখন যে ট্রান্সফরমেশন ইকোনমির হচ্ছে, সেখানে সার্ভিসেস উইল বি এ বিগ সেক্টর। সো সার্ভিসেস সেক্টরে পার্টিকুলারলি ম্যানুফ্যাকচারিংয়ের বাইরে বড় পরিসরে আপনার এআই এবং অটোমেশনের জায়গাগুলোতে আসছে। এবং এখন আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এডুকেশনের মতন সার্ভিসেস সেক্টরগুলো, শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা আমি বলছি না, বা যেগুলোকে আমরা বলি যে হাই এন্ড সার্ভিসেস সেক্টর, আপনার রিলেটিভলি লো এন্ড যেই সার্ভিসেস সেক্টরগুলো আছে, এডুকেশন, হেলথের মতন,
সেই জায়গাতেও কিন্তু অনেক বেশি আপনার অটোমেশন এবং এআই এর একটা বড় বিস্তার আমরা দেখছি। এবং ট্র্যাডিশনাল যেই ইনস্টিটিউশনগুলো আছে এটাকে ঘিরে আমাদের দাঁড়িয়েছিল, সেই ইনস্টিটিউশনগুলো এখন চ্যালেঞ্জ হচ্ছে। বড় একটা প্রভাব পড়বে তো লেবার ফোর্সের উপর, জব মার্কেটের উপর। এই লেবার ফোর্সের ট্রান্সফরমেশনটা কিন্তু একই রকমই বলে যে আমি এটাকে ইতিহাসের অংশ হিসেবেই দেখি। আপনি যদি ঘুরে তাকান তাহলে আমরা আজকে থেকে 500 বছর আগে যেই ধরনের আমরা কাজ দেখেছি তার থেকে এখন তো কাজ অনেক ভিন্ন। আমার যে লেবারের যে স্কিল রিকোয়ারমেন্ট, যে ধরনের কাজ তারা করেন, যে ধরনের আয় তারা করছেন, এটা কমপ্লিটলি কিন্তু ডিফারেন্ট। সেই ধরনের পরিবর্তনই হচ্ছে। আমি হিস্টোরিক্যালি যদি আপনি পিছন ফিরে তাকান তাহলে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হলো যে ট্রান্সফরমেশনগুলো অনেক ফাস্ট হয়েছে, এটা হয়েই আসছে। আপনি যদি আমরা 1800 সালগুলোর দিকে তাকাই, সেই সময় যে আমার প্রোডাকশন প্রসেস ছিল, 1900 সালে সেটা অনেক বেশি অটোমেশন হয়েছে। আমরা যখন গাড়ি আবিষ্কার করেছি, প্লেন আবিষ্কার করেছি, যা ভালো জাহাজ আবিষ্কার করেছি, কমপ্লিটলি ট্রেড সিস্টেম ডিফারেন্ট হয়ে গেছে। ইকোনমিগুলো অটার্কি থেকে অনেক বেশি ট্রেড ওরিয়েন্টেড হয়েছে, তাই না? 2000 সালের দিকে যদি আসেন আরও বেশি দ্রুত হয়েছে। যখন আমরা 1980s 90s পরে ইন্টারনেটের প্রভাব, পার্সোনাল কম্পিউটারের প্রভাব যখন আসলো, তখন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এইটা হলো বড় বিষয় আমি দেখি, সেটা হলো যে ট্রান্সফরমেশনটা দ্রুত হবে এবং এখন আরো দ্রুত হচ্ছে। হ্যাঁ, এবং আপনি যদি আমি একটা উদাহরণ দিই, আপনি ধরেন আমি যখন বড় হয়েছে 80-র দশক 90-এর দশকের কথা বলি, তখনও আপনি কিন্তু টাইপরাইটারের ব্যবহার দেখবেন এবং টাইপিস্ট একটা পজিশন ছিল, সেইটাকে এখন অ্যাবসলিউটলি নাই। হ্যাঁ, এবং যেমন সংবাদপত্র অফিসে প্রুফ রিডার বলেও একটা প্রুফ রিডার ছিল, এবং আপনি ছাপাখানা যেভাবে আপনারা ব্যবহার করতেন, আপনি দেখেছি যে প্রথম যখন বাংলাদেশের ডিজিটালভাবে প্রিন্টিং শুরু হলো, তার আগে কি হতো, আপনাকে রাত 10টা-11টার সময় আপনারা পেপার শেষ করতেন, ওটাকে টাইপসেটিং করা হতো, ছাপানো হতো, এবং তারপরে এটা সারা দেশে যেত, এবং গ্রামে অনেক সময় দুপুরবেলা আমরা পত্রিকা পেতাম। এটা যোগাযোগ ব্যবস্থার জন্য, এবং একই রকমভাবে আপনার যে প্রোডাকশন প্রসেসটা ছিল। এখন ইন্টারনেটের যুগের সাথে সাথে আমি যখন নিউজটা পড়ছি, আমার গ্রামে যিনি একদম প্রত্যন্ত এলাকায় আছেন তিনিও কিন্তু একই সময় নিউজটা পড়ছেন। আগে আমরা যেটা দেখতাম যে গ্রামে গেলে 11টা-12টার সময় তো খবরের কাগজটা আসতো, যেখানে শহরে সবাই 6টার সময় পেতেন। এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যেটা বলছি যে এটা খুব দ্রুত এই স্কিলসগুলো চেঞ্জ হবে। এখন সেই জবসগুলো নাই, আপনারা ডাইরেক্টলি লিখে দেন, আগে আপনারা স্লিপ লিখতেন, এখন আপনারা একদম শব্দ সংখ্যা বলে দেওয়া আছে, সেটার ভিতরে যেভাবে ট্রান্সফরমেশন হচ্ছে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এমনও কি হতে পারে, এই যে আমরা দুজন বসে কথা বলছি, দেখা যাবে দুইটা মেশিন বসে এখানে এই আলোচনাই করছে, ক্রিটিক্যাল ডিসকাশনও করছে। আমরা যতটা না পারছি ক্রিটিক্যাল কোশ্চেন রেজ করতে, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে, মেশিন তার থেকেও হয়তো বেটার পারতে পারে। হ্যাঁ, অ্যানালাইসিসের জায়গাগুলো আমি মনে করি যে রিলেটিভলি হয়তো আপনি যেই টাইম লাইনে বলছেন ওটা হয়তো স্লোলি আগাবে, কিন্তু যেটা হবে সেটা হলো যে ইনফরমেশন অনেক বেশি আপনার এআই সেন্ট্রিক হবে। মানে আপনি ধরেন, আমি বলছি যে আপনি 15 বছর আগে হয়তো বা 20 বছর আগে প্রথম যখন গুগল সার্চ আসলো, তখন আমরা সার্চ করে হয়তো ইনফরমেশন বের করতাম। এখন আমরা কিন্তু এআই জেনারেটেডভাবে করছি। সো অনেক ধরনের কাজ হবে যেগুলো এআই হয়তো করতে পারবেন। যেটা এখন পর্যন্ত ফিউচার অফ ওয়ার্কস বা ফিউচার অফ ইকোনমির যেই রিসার্চগুলো আছে, সেগুলো বলছে যে মোর অ্যানালাইটিক্যাল যেই কাজগুলো আছে, সেই ধরনের জবস মোর সিকিউর, সেগুলোকে হয়তো পরিবর্তন করাটা কঠিন হবে। যেটা ডিটারমিন করবে যে বাংলাদেশের মতন দেশগুলো এই পরিস্থিতিতে কিভাবে অ্যাড্রেস করবে, সেটা অনেকখানি নির্ভর করবে হলো যে আমরা কতখানি আসলে নিজেদেরকে দ্রুত পরিবর্তন করতে পারছি ইন টার্মস অফ আমার যে স্কিলস রিকোয়ারমেন্ট আছে, আবার একই সাথে আমার যে সেইটার সাপোর্টিভ যে ইকোনমিক পলিসিগুলো, ইনস্টিটিউশনাল পলিসিগুলো দরকার, সেইটা আমরা দিতে পারছি কিনা। কারণ আগের যেই গতিতে আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো করতাম পলিসির, সেই অ্যাডজাস্টমেন্টটা এখন আর কিন্তু কাজ করবে না। ওই গতিতে চললে আমরা পিছিয়ে পড়তে। আমাদের অর্থনীতি কি সেভাবে প্রস্তুত হচ্ছে? দুঃখজনক হলো যে আমরা সত্যিকার অর্থে এখনো সেইটার ব্যাপারে খুব বেশি ভালো প্রস্তুতি নাই।
আমি মনে করি। দেখেন, বাংলাদেশের জন্য সম্ভাবনাটা অনেক বড় ছিল, কারণ এখন যেই ধরনের অর্থনীতির দিকে আমরা আগাচ্ছি, একটা বড় অংশ আছে যদি আপনি মানে এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেন, আপনার জন্য স্পেস এখন আর খুব বড় ইস্যু না। হ্যাঁ, টাইম অ্যান্ড স্পেসের যে পার্থক্য আমরা বলি প্রোডাকশন প্রসেসে, এটা বড় পার্থক্য না। কারণ আপনি বাংলাদেশে বসে আপনি কিন্তু হয়তো আগে যুক্তরাষ্ট্রের সাথে আপনি কাজ করতে পারবেন। এই কাজ শুরু হয়েছিল হয়তো আমরা যেটাকে বলি যে আউটসোর্সিংয়ের কাজ, কিন্তু এখন একটা বড় প্রোডাকশন প্রসেস ইট ইজ পসিবল যেভাবে কাজটা ওই দিকে কিন্তু চলে যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে যখন আমরা 20 বছর আগে ক্যারিয়ার শুরু করেছিলাম, একটা বিরাট ডিবেট ছিল বিশ্ব বাণিজ্য সংস্থার ভেতরে। সেটা হলো যে আমরা কিভাবে আমাদের মোড 4-এর ট্রান্সফরমেশন সার্ভিসেসের যে আলোচনা ছিল, ট্রেড সার্ভিসেসে, সেখানে মোড 4 উন্নত বিশ্ব দিতে চাইতো না, আমরা যেখানে চাইতাম। কারণ হলো আমাদের মানুষরা গিয়ে যেন ওখানে কাজ করতে পারেন উন্নত বিশ্বে। এখন কিন্তু আপনি সেই আলোচনাটা অনেক বেশি কমে যাবে গুরুত্ব। কারণ হলো যে অনেক ধরনের প্রোডাকশন প্রসেস আছে যেটা আপনি হয়তো ঘরে বসেই করতে পারবেন। এইখান থেকেই হয়তো এমন একটা বিশ্বের কথা আমরা বলছি যে আপনি ঘরে বসে হয়তো ইভেন ম্যানুফ্যাকচারিং সেক্টরের আপনি মেশিন অপারেট করতে পারবেন। ইট ইজ পসিবল। এটা কারণ হলো যে আপনি পাশের রুমে বসে হয়তো যেই মেশিনটা চালাচ্ছেন, এইটা হয়তো বাংলাদেশে কেন, মানে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি অবস্থান করে মেশিন চালাতে পারবেন। সুতরাং আপনার স্কিল যদি থাকে তাহলে আপনার জন্য টাইম স্পেস এটা আসলে বড় বিষয় না। যেমন আমরা দেখেন যে আগে এক সময় আপনাকে যদি সাংবাদিকতা কোনো একটা বড়, আপনি নিউ ইয়র্কের কোনো একটা সাংবাদিকতায় যদি করতে হতো, আপনি কলাম লিখতে হতো, আপনাকে একটা বড় সময় দরকার হতো। এখন কিন্তু আপনি এখান থেকে বসেই অনেকে করছেন, ফটোগ্রাফিতে কাজ করছেন, অনেকে এখান থেকে করছেন। তো সেই বিষয়গুলো অনেক বেশি এক্সপেডিশন।